ওয়েলকাম সবাইকে আমাদের মায়ের ইউটিউব লাইভে। বরাবর মতো আমি আপনাদের সাথে আছি নিগার সুলতানা। মায়াতে কাজ করছি মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে। প্রথমে বলে নিই মায়া কি। মায়া হচ্ছে একটি অনলাইন অ্যানোনিমাস মেসেজিং প্ল্যাটফর্ম, যেখানে ইউজারকে কানেক্ট করা হয় এক্সপার্টদের সাথে। আপনাদের যদি কোনো শারীরিক স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের রয়েছে মেডিকেল এক্সপার্ট। আপনাদের যদি কোনো শারীরিক স্বাস্থ্য ব্যতীত মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের রয়েছে মেন্টাল হেলথ এক্সপার্ট। এছাড়া আপনাদের যদি কোনো সৌন্দর্য বিষয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের রয়েছে বিউটি এক্সপার্ট। আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনারা অ্যাপটি ডাউনলোড করতে পারেন। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই প্রশ্ন করতে পারেন। জীবনে এগিয়ে যেতে হলে আত্মবিশ্বাস একটি বড় চাবিকাঠি হিসেবে কাজ করে। আত্মবিশ্বাস ছাড়া অনেকেই নিজেকে তুলে ধরতে পারে না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধির উপায়। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছে রিজওয়ানা সুলতানা আপু। আপু, আপনাকে স্বাগতম আজকের প্রোগ্রামে আসার জন্য। Thank you so much for having me. আপনার পরিচয় একটু বলেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং এক্সপিরিয়েন্স। Um, um, I mean, as everyone already knows my name, Rizwana. আমি লেখাপড়া করেছি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি অ্যান্ড মাস্টার্স করেছি কাউন্সিলিং সাইকোলজির জায়গাটা আমার মেজর ছিল অ্যান্ড নাও ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র লেকচার অ্যাট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কাউন্সিলিং নিয়েও প্র্যাকটিস করছি অ্যাজ এ সাইকোসোশাল কাউন্সিলর সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছি। দ্যাটস ইট। আচ্ছা, তো আপু, আপনার অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, সেখান থেকে আজকে আপনি আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। যে আজকে আমরা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছিলাম, সেলফ কনফিডেন্স নিয়ে। তো সেলফ কনফিডেন্সটা কি আপু? আত্মবিশ্বাস, যাকে কিনা আমরা সেলফ কনফিডেন্সও বলে থাকি, এটা অ্যাকচুয়ালি একটা ট্রাস্ট, নিজের প্রতি একটা ট্রাস্ট, নিজের কেপাবিলিটির ব্যাপারে, অ্যাবিলিটিগুলোর ব্যাপারে, জাজমেন্ট, বিলিভের জায়গাটাতে ট্রাস্ট, যে আমি আমার ডে টু ডে লাইফ স্ট্রাগলগুলো, ডিমান্ডগুলো, চ্যালেঞ্জেসগুলো ফেস করতে পারবো কনফিডেন্টলি। আচ্ছা, তো আপু, একটু যদি কোনো এক্সাম্পল দিতেন কনফিডেন্স নিয়ে। যেমন ধরেন, ইউজুয়ালি সেলফ কনফিডেন্সের জায়গাটা আমরা যখন বলি যে একটা পার্সন সেলফ কনফিডেন্ট, তো তখন তার মধ্যে আমরা কিছু স্পেসিফিক কোয়ালিটিস দেখতে পাই, অ্যাজ ইফ লাইক সে তার নিজের সেলফ ওর্থ বা ভ্যালুর জায়গাটার ব্যাপারে খুবই অ্যাওয়্যার থাকেন এবং তার ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ, কর্মজীবন দুটোর ক্ষেত্রে খুব প্রফুল্লতা দেখা যায়। তারপর যদি আমি বলি যে সেলফ ডাউট অনেক সময় আমাদের মধ্যে থাকে নিজের মধ্যে, এই জায়গাটাতেও মানে তাদের মধ্যে দেখা যায় যে খুব কম দেখা যায় যে খুব ট্রাবলে এই জায়গাটা তাদেরকে সাফার করতে হয় না, ট্রাবলের মধ্যে দিয়ে যেতে খুব কম হয় কম্পারেটিভলি অ্যাকচুয়ালি। তারপর যদি আমি বলি খুব মোটিভেটেড থাকে টু এক্সপেরিয়েন্স সামথিং নিউ, নতুন কোনো কিছু করা। ভয় কাজ করে না? কোনোটা করে না সেটা বলবো না ঠিক, কিন্তু একটা ব্যালেন্স থাকে খুব হেলদি, যে দে আর নট স্কেয়ার টু ট্রাই নিউ স্টাফ। আচ্ছা, তো আপু, আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আসে মায়াতে কনফিডেন্স নিয়ে। কি কি কোয়ালিটিস থাকলে আমরা বুঝবো যে একজন মানুষের কনফিডেন্স আছে? ওই যে কোয়ালিটিগুলো আমি একটু আগে মেনশন করলাম, সেগুলোর সাথে সাথে আরও বিভিন্ন জায়গায় কিছু জিনিস দেখা যায়, যেমন when a person is very confident or self confidence-এর জায়গাটা একটা সুন্দর ব্যালেন্সে আছে, দেখা যায় যে তারা খুব পজিটিভ থাকে, অ্যাক্টিভ থাকে, দেখা যায় খুব পজিটিভিটি তারা স্প্রেড আউট করে ইন দেয়ার সারাউন্ডিং, ইভেন আদার পিপল হু কাম অ্যাক্রস ইন দেয়ার কানেকশন, দেখা যায় যে তারাও ওই পজিটিভিটিটা পিক আপ করে, খুব কমফোর্টেবল অ্যান্ড ওয়ার্ম ফিল করে অ্যারাউন্ড দেম। সো that is the thing. তো আপু, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে যাদের মধ্যে পজিটিভিটি বেশি থাকে, তাদের মধ্যে তারা খুব বেশি অ্যাক্টিভ থাকে, যারা কনফিডেন্স থাকে। তো ওপেন টু এক্সপিরিয়েন্স যদি আমি বলি, মানে তাদের মধ্যে একটা ওপেননেস থাকে সবকিছু এক্সপিরিয়েন্স করার জন্য। আচ্ছা, তো আপু, ফলস কনফিডেন্সটা বলতে কি বোঝায়? ফলস কনফিডেন্স যেটা আমরা বলে থাকি, সেটার আগে যদি আমি একটু এখানে অ্যাড করি যে কনফিডেন্সটা সম্পর্কে আমাদের একটা ভালো একটা আইডিয়া হলো যে জিনিসটা কি, এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমাদের লাইফে, ডেফিনেটলি এগিয়ে যাওয়ার ব্যাপারে সেলফ কনফিডেন্সটা আই মাস্ট সে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যালেন্সের কথাটা যে আমি বললাম, দ্যাট ইজ অলসো অ্যাট দ্য সেম টাইম ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ কনফিডেন্স খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু ওভার কনফিডেন্স ইজ নট গুড অ্যাট দ্য সেম টাইম। আমরা হয়তো গোল্ডিলক্সের একটা
স্টোরি ছোটবেলায় অনেকেই পড়েছি যে একটা ব্যালেন্সের জায়গা খুব ইম্পর্টেন্ট। টু মাচ কমফোর্টেবল, টু লেস কমফোর্টেবল ওই জায়গাটা না, টু মাচ কনফিডেন্ট, আন্ডার কনফিডেন্স, কোনোটাই ঠিক না। কিন্তু একটা সুন্দর একটা ব্যালেন্স থাকা খুব জরুরি। যে অনেক সময় যদি এরকম হয় যে সেলফ কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি মানে আনরিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, আনরিজনেবল উইশফুল থিঙ্কিংয়ের মধ্যে আমরা ডুবে যাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফলস কনফিডেন্স। বিকজ অ্যাকচুয়ালি কনফিডেন্সের জায়গাটা ওখানেই আসে যখন আমার রিজনেবল ডিমান্ডগুলো রিয়েলিটিকে মিট করছে। আদারওয়াইজ ইট ক্যান ক্রিয়েট এ লিটল বিট ট্রাবল, ইমব্যালেন্স হয়ে যায়। আপু একটু যদি এক্সাম্পল দিতেন তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হতো। যেমন হতে পারে যে আমি একটা খুব আনরিয়েলিস্টিক চিন্তা করলাম যে মেবি আমার গ্রেড খুব একটা ভালো না। সাপোজ আমি একজন স্ট্রাগলিং স্টুডেন্ট, আই ইউজুয়ালি স্ট্রাগল উইথ মাই স্টাডিজ। তো ওখানে যে জিনিসটা হয় যে যদি আমি রাতারাতি একটা জায়গা আমি নিজের মধ্যে চিন্তা করার চেষ্টা করি, ভিজুয়ালাইজ করি নিজেকে যে আমি একদম একদিনে ফার্স্ট গার্ল হয়ে যাব, তো সেই জায়গাটা হয়ে যাবে একটা মানে ফলস কনফিডেন্সের একটা জায়গা। আমি এইটা ঠিক করতে পারি যে যে জায়গাটাতে আমি আছি রিয়েলিস্টিক একটা গোল তৈরি করে ওটাকে সুন্দর করে ছোট ছোট করে স্টেপে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আগানোর একটা জায়গা উইচ ইজ রিয়েলিস্টিক। কিন্তু যদি আমি ভাবি যে আমি আজকে রাতে সব কিছু করে ফেলবো বা দুদিনের মধ্যে আমি দ্য বেস্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস, দ্যাটস gonna be a little bit troublesome. তখন রিয়েলিটি ফ্যান্টাসাইজিং এন্ড ওয়ার্ডের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে, which is not gonna make us feel good. হ্যাঁ আপু, আপনি বলছিলেন যে আমরা যখন গোল সেট করবো সেটা যেন রিয়েলিস্টিক হয় এবং অ্যাচিভেবল হয়। আমরা যেন আকাশ কুসুম ভাবে কোনো চিন্তা না করি যে কালকের মধ্যে আমি ভালো স্টুডেন্ট হয়ে যাব। সেটা একটা ওভার কনফিডেন্সের একটা বাজে একটা দিক যেটা বলছিলাম। আচ্ছা, তো আপু খুব সুন্দর করে যেটা বলছেন কনফিডেন্স সম্পর্কে আমরা জানলাম, ফলস কনফিডেন্সটা কিভাবে আমাদের লাইফকে হ্যাম্পার করে সেটা সম্পর্কেও জানলাম। তো কি কারণে দরকার আমাদের কনফিডেন্সটা দরকার? কনফিডেন্সটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্স পেয়ার করে। যেমন যদি সেলফ কনফিডেন্সটা বা আত্মবিশ্বাসের জায়গাটা যদি স্ট্রং থাকে আমাদের মধ্যে, ইন দ্যাট কেস আমরা অনেক কিছু খুব সুন্দর করে ডিল করতে পারি। অ্যাজ ইফ লাইক নিজের ওয়ার্থটাকে বোঝা, সব মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমি বলি নিজের ভ্যালুর জায়গাটা, ওটার সম্পর্কে অ্যাওয়ারনেস আমাদের মধ্যে ক্রিয়েট হয়। And it increases day by day if I have a healthy level of self-confidence. তো তখন নিজের প্রতি ভালো লাগা, ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটাও বৃদ্ধি পায়। সাথে সাথে আমাদেরকে অ্যাসার্টিভ হতে সাহায্য করে, অ্যাজ ইন লাইক কোথায় হ্যাঁ বলতে হবে, কোন কোন সিচুয়েশনগুলোতে না বলতে হবে, কীভাবে একটা সিচুয়েশনকে ডিল করতে হবে, এই জায়গাগুলো আমরা খুব সুন্দর করে কনফিডেন্টলি ম্যানেজ করতে পারি সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি প্রপার থাকে। তারপর নতুন নতুন জায়গাগুলো যেমন নিউ কিছু এক্সপিরিয়েন্স, আমি যদি বলি যে ওপেননেস টু এক্সপিরিয়েন্স বলেছিলাম, যে নতুন নতুন জিনিসপত্র এক্সপ্লোর করার একটা সাহস নিজের মধ্যে ইউজুয়ালি দেখা যায়। সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি ভালো থাকে, একটা ব্যালেন্সে থাকে, স্ট্রং থাকে ইনসাইড অফ আস, ইন দ্যাট কেস আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করার জায়গাটা দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ হয়ে যায়। আমরা ওটার থেকে লার্ন করার চেষ্টা করি, অনেক কিছু গেইন করার চেষ্টা করি, আউটকামটা নিউট্রাল থাকে। অ্যাজ ইন লাইক সেলফ কনফিডেন্স মানে এটা না যে আমি এটা মানে করে ফেলবই বা করে ফেলেছি এরকম ব্যাপার না, কিন্তু আই গিভ মাই বেস্ট, আই গোনা ডু মাই বেস্ট। এক্স্যাক্টলি, আউটকাম যেটাই থাকবে সেটাকে হেলদিভাবে ম্যানেজ করে অ্যাকসেপ্ট করার জায়গাটাও কিন্তু সেলফ কনফিডেন্স আমাদেরকে দিয়ে থাকে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপু আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, আপনি বলতে চাচ্ছিলেন যে নিজের সম্পর্কে অ্যাওয়ারনেসের জন্য কনফিডেন্সটা খুবই হেল্পফুল, দেন হচ্ছে যে নিজেকে এক্সপ্লোর করার জন্য খুবই হেল্পফুল এবং আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেয় কনফিডেন্স। এবং আরেকটা যেটা বলছেন কমিউনিকেশনের দিকটা অ্যাসার্টিভ হতে হেল্প করে। আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসে যে আমি না বলতে পারছি না, বা আমার বস আমার উপর অনেক কাজের প্রেশার দিচ্ছে, আমি কিভাবে বলবো। তো এখানে আমার মনে হচ্ছে কনফিডেন্সটা খুবই হেল্পফুল হবে অ্যাসার্টিভ হতে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আপু যেহেতু মায়ের প্রশ্নের কথা চলেই আসছে, তো আমাদের কাছে কনফিডেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে। তো এরকম একটা প্রশ্ন আপনাকে বলি। একজন প্রশ্ন করেছিল যে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগে, আপু কি করবো? তো এক্ষেত্রে তার জন্য আপনার পরামর্শ কি হবে? একটা যেটা ব্যাপার যে এটা একটা সিচুয়েশন যে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগছে,
মেবি নট ইন অল দ্য সিচুয়েশন বাট স্পেসিফিক্যালি উইথ গার্লস প্রবলেমটা হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় অনেক সময় এরকম হতে পারে যে এই যে আনকমফোর্টনেসটা তৈরি হয়েছে, এই যে নট ফিলিং কমফোর্টেবল টকিং উইথ এ গার্ল, এখানের কোনো একটা রুট ইস্যু থাকতে পারে। চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা আমরা একটু যদি এক্সপ্লোর করতে পারি, বা এই ফিয়ারের পেছনে কী কী রিজনগুলো কাজ করছে, কজে যদি আমরা একটু যেতে পারি, ইন দ্যাট কেস ওর এই যে কনফিডেন্সের যে ল্যাকিংটা ওটার উপর খুব ভালোভাবে কাজ করা যেতে পারে ডেফিনেটলি। যেমন অনেক সময় সোশ্যাল রিজনগুলোতে অনেক সময় আমাদের বয়েজ অ্যান্ড গার্লস মিক্স আপ করার জায়গাটা অনেক বেশি রেস্ট্রিক্টেড থাকে। এটা একটা বিশাল কারণ বলে আমি মনে করি। আচ্ছা, তো যেটা আপনি বলছিলেন আপু যে চাইল্ডহুড কোনো ইস্যু থাকতে পারে, যেহেতু ফ্যামিলিতে আপব্রিঙ্গিংটা যদি এরকম থাকে, সোশ্যালাইজেশন হ্যাঁ, যদি প্রসেস এরকম থাকে যে ফ্যামিলিতে মেয়েদের সাথে মিশতে দেওয়া হতো না, সেক্ষেত্রে পরবর্তীতে মেয়েদের সাথে মিশতে লজ্জা লাগতে পারে বা নার্ভাসনেস কাজ করতে পারে। আচ্ছা, তো এটা ছিল আপনার পরামর্শ। তো আমাদের লাইভ অনেকজন দেখছে এবং অনেকে প্রশ্ন করছে, এখান থেকে আপু কিছু প্রশ্ন আমরা নিয়েছি। তাজ বলেছে আসসালামু আলাইকুম, উভয়ে ভালো আছেন তো? হ্যাঁ ভাইয়া, আমরা ভালো আছি। সোনম রাহমানও বলেছেন সবার সামনে কথা বলতে ভয় পাই, কি করা যেতে পারে? সবার সামনে কথা বলতে ভয় পাই, এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন বা কমিউনিকেশন স্কিলের জায়গাটাতে হয়তো কোথাও না কোথাও কিছু ইস্যু রয়েছে। ফিয়ার একটা কাজ করে অনেক সময়, যে উই গেট ভেরি স্কেয়ার্ড ইন টকিং ফ্রন্ট অফ আ লট অফ পিপল। কিছু আমরা অনেক সময় বলে কিছু ফোবিয়া কাজ করছে, সোশ্যাল ফোবিয়া, অ্যাগোরাফোবিয়া বলা হয়। তো ওই জায়গাটাতে ক্রাউড বা পিপলের প্রেজেন্স, অনেকে স্টেজ ফ্রাইট বলে, যে স্টেজে উঠে যখন কিছু বলতে হয়, ইন দ্যাট কেস আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি। তো কিছু টিপস অবশ্যই আছে কনফিডেন্সের জায়গাটাকে বুস্ট আপ করার। আমরা হোপফুলি ইনশাআল্লাহ টিপসে যখন যাব ওটা অবশ্যই ডিসকাস করব। আমি রিকোয়েস্ট করছি যে keep hearing us up until that. জি। আপা, আচ্ছা, সানিম সাফন বলেছেন আপা আমার চোখের সমস্যা। আচ্ছা সানিম, আজকে আমরা আত্মবিশ্বাস বৃদ্ধির উপায়গুলো নিয়ে কথা বলছি। তো আপনার এই প্রশ্নটা আপনি আপনার অ্যাপ থেকে করতে পারেন, সেক্ষেত্রে আমাদের মেডিকেল এক্সপার্ট আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সোহাগ এসআরকে বলেছেন কেমন আছেন আপুরা? আমরা ভালো আছি ভাইয়া, আপনার যদি প্রশ্ন থাকে আত্মবিশ্বাস নিয়ে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, তো আপু আমি আরেকটা প্রশ্ন রেখেছিলাম আপনার জন্য। একজন প্রশ্ন করেছিল নার্ভাসনেসের জন্য কথা বুঝতে পারি না, কি করব? তো এক্ষেত্রে তার জন্য আপনার পরামর্শ কি হবে? হতে পারে যে নার্ভাসনেসের কারণে কথা বুঝতে পারছি না, অনেক বেশি অ্যাংশাস থাকছে সে। তো এই অ্যাংশাসনেসের পেছনে কি কারণ, খুব বেশি নার্ভাস হয়ে যাচ্ছে কিনা, বা সিচুয়েশনগুলো কোন ধরনের সিচুয়েশনগুলোতে নার্ভাস হয়ে যাচ্ছে এটাও জানা একটু ইম্পর্টেন্ট ছিল আসলে। যে অ্যাকচুয়ালি আমি যখন ক্লাসে আছি তখন যখন টিচার কথা বলছেন তখন নার্ভাস হয়ে যাচ্ছি, মানে যার কারণে আমি নোট মিস করবো। অনেক সময় আমাদের মধ্যে ওই ব্যাপারটা কনসিয়াসলি আনকনসিয়াসলি এসে যায় যে মেবি আমি গোনা মিস সামথিং, ঠিক মতো না শুনলে। নার্ভাসনেসের কারণে দেখা যায় একটা প্রেশার কাজ করে, অটোমেটিক কিছু ইনফরমেশন আউট অফ নোওয়্যার হয়তো বা ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে। তো ওই নার্ভাসনেসের জায়গাটাতে যদি একটু কাজ করা যায় তাহলে আই থিঙ্ক কিছুটা, যে কেন ইউ আর ফিলিং নার্ভাস ওয়াইল someone is talking, and that is the reason he's missing out most of the information. So we fear এর জায়গাটায় anxious যে হয়ে যাচ্ছি, নার্ভাস যে হয়ে যাচ্ছি, কিছুটা ইনফরমেশন যদি জানা যায় ইন দ্যাট কেস কাজ করাটা একটু ইজি হবে। আচ্ছা আপু, এখানে কিন্তু আমরা চাইল্ডহুড যে যে বিষয়টা সেটাও কিন্তু দেখতে পারি, যে চাইল্ডহুডে তার এরকম কোনো ইস্যু আছে কিনা, আছে কিনা, প্রেশার ছিল পড়াশোনার, প্রেশার, ফ্যামিলি প্রেশার, এক্সপেকটেশন অনেক সময় থাকে যে তোমাকে পারফেক্ট করতেই হবে, তোমাকে এটা করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, ফার্স্ট হতেই হবে। মানে ইটস নট অ্যাবাউট লার্নিং বাট ইটস মোস্টলি অ্যাবাউট দ্য পজিশন ইন আওয়ার সোসাইটি আনফর্চুনেটলি ইন সাম অফ দ্য সিচুয়েশন। তো ওইটা থেকে দেখা যায় যে বাচ্চাদের উপর একটা চাপ পড়ছে, এবং চাপের কারণে আউট অফ প্রেশার নার্ভাসনেসে হয়তো বা যতটুকু সে পারফর্ম করতে পারতো আন্ডার পারফর্ম করছে। সো দ্যাট ক্যান বি এ রিজন আই থিঙ্ক। আচ্ছা, তো আপু আপনার এই কথা থেকে আমার একটা
বিজ্ঞাপনের কথা মনে আসলো। আমি সেদিনে একটা বিজ্ঞাপন দেখছিলাম যেখানে বাচ্চা স্কুল থেকে এসে বলছিল যে মা আমি আজকে পরীক্ষায় 100 পেয়েছি। তো মা তখন বলছিল যে 100 পেয়েছো, পরের বার আরো ভালো করতে হবে। তো মানে বাবা মার এক্সপেকটেশন আসলে কখনোই মানে শেষ হয় না, তারা সবসময় ভালোটা চায়। আর একটু ভালো আর একটু ভালো আর অ্যাকচুয়ালি একটু 100-র উপর কিভাবে পাওয়া হ্যাঁ। পসিবল সেটাও একটু ব্যাপার চিন্তা করার মতো। যদিও ওটা খুবই ফানি ছিল, কিন্তু ওখান থেকে আমরা একটা মেসেজ পেয়েছি যে বাবা মার There is no এক্সপেকটেশন enough সবসময় থাকে। expectation জি। আচ্ছা, তো বাবা মার কথা যেহেতু চলে আসছে, তো এখন আপু অভিভাবক হিসেবে বাচ্চাদের কনফিডেন্স বিল্ড করার জন্য অভিভাবকের দায়িত্ব কি হবে? অনেক বড় একটা রোল প্লে করতে পারে। ইনফ্যাক্ট আই থিঙ্ক সবাই অ্যাগ্রি করবেন, মোস্ট অফ দ্য পিপল অ্যাগ্রি করবেন, একটা বাচ্চার লাইফে তার বাবা মার রোল প্লেইং এর জায়গাটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। তারাই মানে এমন পিপল আমাদের সামনে যাদের থেকে আমরা ছোটবেলা থেকে আমাদের একেবারে বেসিক কিছু জিনিস আমরা অ্যাকিওর করে থাকি ফ্রম আওয়ার প্যারেন্টস, এবং ওনারা কিভাবে জিনিস হ্যান্ডেল করছেন, কিভাবে সিচুয়েশনকে ট্যাকল দিচ্ছেন, ওখান থেকে আমাদের অনেক লার্নিং আসে, অনেক মেসেজ পাই আমরা আমাদের প্যারেন্টসদের কাছ থেকে। আমাদেরকে অনেক সময় বলছেন অ্যাজ কিডস কিছু মেসেজ ওনাদের কাছ থেকে আসছে, সেই জায়গাটাও আমরা অ্যাকিওর করে নিচ্ছি। তো অনেকভাবে ইফেক্টেড হতে পারি, বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি। এখন সেলফ কনফিডেন্স বিল্ডিংয়ের জায়গাটায় যদি আসি, তাহলে প্যারেন্টসরা আমার মতে কিছু কিছু জায়গায় একটু আই থিঙ্ক খেয়াল রাখতে পারেন চাইল্ড রিয়ারিং আপটা কীভাবে হচ্ছে। যেমন অনেক সময় আমরা বাচ্চাদেরকে অনেক কাজ নিজে থেকে করতে দিই না, মানে উই ট্রাই টু প্রোটেক্ট দেম, মানে কোনো কিছু করছে না বাধা না, দিচ্ছি, তুমি ব্যথা পারবে না, পাবে, তুমি পারবে না, এক্স্যাক্টলি ঠিক হবে না, ভুল হবে। ভুল হবে, ব্যথা পাবে, তুমি হার্ম হতে পারো, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দ্যাট। তো ওই জায়গাটাতে হয় কি যে বাচ্চাটার মধ্যে একটা ব্যাপার আসে যে আমি হয়তো বা কোনো কিছুই প্রপারলি করতে পারবো না, বা করলেই কোথায় আমার ভুল হয়ে যাচ্ছে। তো কনফিডেন্সের জায়গাটা একটু লো হয়ে যায়, সেলফ জায়গাটা। বাবা মারা অনেক সময় নিজে থেকে অনেক কাজ তুমি করো না, আমি করে দিচ্ছি। তো এটা এটা না করে যদি কিছু অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিছু জায়গা, অবশ্যই এইজ ডিফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে ওদেরকে যদি একটু ইনভলভ হতে দেওয়া হয়, যে এই টাস্কটা তুমি করো, বা করছে যখন তখন বাধা না দেওয়া, এনকারেজ করা, আই থিঙ্ক এটা একটা বিশাল ব্যাপার। বাবা মারা সামটাইমস মেসেজের জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে হয়তো বা পরীক্ষা একটু খারাপ করছে, বাবা মারা বলছে যে তুমি পারছো না কেন, ইউ আর ফেইলিয়ার, ইউ আর ওয়ার্স দেন ইউজলেস, ব্যাপারটা প্রপার হচ্ছে না, তুমি পারবে না কোনো কিছু লাইফে। তো এই জায়গাগুলো সেলফ এস্টিমের জায়গাগুলোকে, কনফিডেন্সের জায়গাগুলোকে খুব লো করে ফেলে, কারণ ওই বিলিভগুলো তার মধ্যে কোথাও না কোথাও গেঁথে যায়, যেহেতু বাবা মা বলেছেন। এক্স্যাক্টলি, যে যেহেতু বাবা মা বলেছেন and they're important and they're adults, usually adults don't make mistake, এরকম একটা ব্যাপার বাচ্চাদের মধ্যে কাজ করতেই পারে। তো মেবি আই এম ফেইলিয়ার, মেবি আই ওয়ন্ট বি এবল টু ডু এনিথিং, এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় যে বসে যায় ওদের মধ্যে। সেখানে যদি একটা পরিবর্তন আনা যায়, আই থিঙ্ক it's gonna turn out to be very positive for the case. আচ্ছা, আমি আপু আপনার সাথে একটু অ্যাড করব যে অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করে যে আপু আমি সিদ্ধান্ত নিতে পারি না, আমার সিদ্ধান্ত একবার একটা সিদ্ধান্ত নিলে কিছুক্ষণের মধ্যে আমি চেঞ্জ করে ফেলি। তো আমার মনে হয় যে ছোটকাল থেকে হয়তো তাদের এমনভাবে বড় করা হয়েছে, বা তাদের মেসেজগুলো এরকম ছিল যে তুমি পারবে না, তুমি করতে পারবে না, আমি করে দেবো। তো সেক্ষেত্রে তাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড হয় না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জি। আচ্ছা, আরেকটু যদি বলি আপু যে ছোটকাল থেকে যদি আমরা তাদের কাজগুলোতে ইনভলভ করি, যেমন তাদের জামাটা চুজ করা, তাদের জামাগুলো গুছায় রাখা, তাদের যে খেলনাগুলো সেগুলো গুছায় রাখা, তো এই ক্ষেত্রে খানিকটা ডিসিশন হ্যাঁ মেকিং এর জায়গাটা, যেটা অবশ্যই যে বললাম এই যে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, একটু ডিসাইড করতে দাও যে তুমি একটা পার্টিতে যাচ্ছ, which dress do you want to wear, decide। মানে সিদ্ধান্ত দেওয়ার জন্য তাদের ভ্যালুটা দেওয়া তাদের সিদ্ধান্তে। এক্স্যাক্টলি, যে তখন ছোট হলেও ওরা কিন্তু বুঝে, ওরা বোঝে ওই জায়গাগুলো যে মানে আমার অপিনিয়ন চাওয়া হচ্ছে মানে হচ্ছে আমি ইম্পর্ট্যান্ট, এটা ভিতর থেকে ফিল করা খুব দরকার একটা বাচ্চার জন্য, আদারওয়াইজ ওই যে কনফিডেন্সের জায়গাটা হ্যাম্পার্ড হতেই পারে। আচ্ছা, এক্ষেত্রে আপু আরেকটু যদি বলতেন যে ওভার কনফিডেন্সটা কি এখান থেকেও হয় না, তাদের অভিভাবকদের ওভার বা আনপ্রোটেকশনের জন্য? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। এই কারণেই ওই যে ব্যালেন্সের জায়গাটা খুব দরকার, যে কতটুকু আমি মানে অ্যালাউ করছি, যে যতটুকু তার সেলফ কনফিডেন্স বিল্ড আপ হওয়ার জন্য ওপেন হওয়া দরকার, ওই জায়গাটাতে ওদেরকে একটা স্পেস দেওয়া দরকার, এক্সপিরিয়েন্সের জায়গাটাতে এক্সপ্লোর করতে দেওয়া দরকার। ওইসব প্যারেন্টদেরকে খুব কেয়ারফুলি একটু মানে ওই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যে
কতটুকু দিচ্ছি, কতটুকু ওর এইজ অ্যাপ্রোপ্রিয়েট, যে জায়গাটা মেনশন করলাম একটু আগে, যে খুব দরকার অবশ্যই। একেবারে আটকে রাখাটাও ঠিক না, একেবারে ছেড়ে দিলেও, কারণ যেমন দেখা যায় যে প্যারেন্টিংয়ের জায়গাটাতে যদি আমরা বলি যে নানান রকমের প্যারেন্টিং আছে, অথরিটেরিয়ান প্যারেন্টিং, যেমন ওরা খুব পানিশমেন্ট দেওয়াতে বিলিভ করে, দে আর দ্য রুল মেকার, ঠিক আছে, ওই ধরনের জায়গাটাতে, ওই ধরনের প্যারেন্টিং থেকে যেমন একটা বাচ্চা এফেক্টেড হতে পারে, লো সেলফ কনফিডেন্সের জায়গাটা গ্রো করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যারা নেগলেক্ট করে, সেখানেও একটা বাচ্চারা সেলফ কনফিডেন্সের জায়গাটা ছেড়ে দিয়েছে, দে ডোন্ট কেয়ার, তো এফেক্টেড অবশ্যই হতে পারে। there is a probability of course. তো আপু, আজকে তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে জানলাম, আত্মবিশ্বাস কি এবং ফলস কনফিডেন্সটা কি, এবং অভিভাবক হিসেবে তাদের রোলটা কি হতে পারে কনফিডেন্স বিল্ডিং এর জন্য। তো এখন যদি বলতেন যে আমরা কিভাবে আমাদের আত্মবিশ্বাসটা বাড়াবো। ওকে, আত্মবিশ্বাস বাড়ানোর জায়গাটাতে কিছু ছোট টিপস দিতে পারি আমি অবশ্যই। আমার মনে হয় যে they might turn out to be helpful for a lot of people out there, I hope so. যেমন ফার্স্ট অফ অল, এই যে লো সেলফ কনফিডেন্স এর জায়গাটা যে থাকে, একটু যদি আইডেন্টিফাই করা যায় যে কোথা থেকে আসছে অ্যান্ড এভরিথিং। অনেক সময় দেখা যায় যে আমাদের নেগেটিভ থট প্রসেস আমাদেরকে নানানভাবে হ্যাম্পার করছে, কনফিডেন্সের জায়গাটাকে হ্যাম্পার করছে। ওইটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করা, ওই যে কোর বিলিফ যেটা আপনি একটু আগে বললেন, যে কোথা থেকে আসছে, আমি পারবো না, আই এম নট ওয়ার্থ ইট, আই এম আ ফেইলিয়ার, আই ওয়ন্ট বি এবল টু ডু ইট, এই জায়গাগুলো কোথেকে আসছে আইডেন্টিফাই করার পরে সেই জায়গাটাকে যদি একটু রিফ্রেম করা যায়, অ্যাজ ইন লাইক, পারবো না এরকম না, মেবি আই ক্যান গিভ ইট এ ট্রাই, লেটস সি হোয়াট হ্যাপেন্স, চেষ্টা করলে কেন পারবো না, একটু যদি রিফ্রেম করা যায়, নেগেটিভ থটগুলোর জায়গাগুলোকে যতটা সম্ভব একটু কম যদি ফোকাস করা যায়, পজিটিভ অনেক ব্যাপার আমাদের লাইফে নিশ্চয়ই ঘটেছে বা ঘটে। আই এম শিওর each and every human being has কিছু না কিছু পজিটিভ ইন দেয়ার লাইফ হ্যাপেনিং অর মাস্ট হ্যাভ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। তো ওই জায়গাগুলোকে, পজিটিভ জায়গাগুলোকে যদি একটু পিক আপ করে আনা যায়, অনেক সময় আমরা অ্যাডভাইস করি যে, অনেকে বলে যে লাইফে কিছুই ভালো হয়নি, তো অনেক সময় আমরা একটা জার্নাল মেনটেন করতে বলি, যে প্রতিদিনের যে ডেইলি রুটিনটা তার আছে, একটু নোট ডাউন করা যে এমন কিছু কি ছিল যেটা কিনা তাকে একজন পজিটিভ পার্সন হিসেবে আইডেন্টিফিকেশন দিবে এন্ড এভরিথিং, ইতিবাচক অভিজ্ঞতা। এক্স্যাক্টলি, যে আজকে ভালো কিছু একটা করেছি, কাউকে হেল্প আউট করেছি, বা এই জিনিসটা করেছি ভিতর থেকে খুব ভালো লেগেছে, তাই না, খুব ভালো কিছু ঘটেছে আজকে আমার লাইফে। সো ওই জায়গাগুলোকে একটু পিক আপ করা যায়, না পজিটিভ জিনিসও আমার লাইফে হয়, আমি সাকসেসফুলও হতে পারি, আমি প্রেজ পাই অ্যান্ড এভরিথিং। তো ওই জায়গাটাতে থ্যাঙ্কফুল হওয়ার জায়গাটাতে কনসিয়াস হওয়া খুব প্রয়োজন আমি মনে করি, যে লাইফে কোন জায়গাগুলোর জন্য আমি থ্যাঙ্কফুল, একটু যদি আইডেন্টিফাই করার চেষ্টা করা যায়। অনেক সময় মনে হতে পারে যে ডিফিকাল্টি হচ্ছে, খুঁজে পাচ্ছি না কিসের জন্য আমি থ্যাঙ্কফুল, তখন একটু যদি স্কেলটাকে একটু নিচে নিয়ে গিয়ে যদি একদম বেসিক থেকে স্টার্ট করা যায়, যে আই ক্যান ব্রিথ and I'm thankful for that. I can read and I'm thankful for that. At least I have one best friend. I'm thankful for that. That is the thing. Thankfulness এর জায়গাটাতে একটু যদি কনসিয়াস হওয়া যায়, অনেক সময় অনেক হেল্প আউট হতে পারে, বুস্ট আপ হতে পারে জায়গাটা, যে হ্যাঁ, I have something positive in my life. এক্সারসাইজগুলো করলে আমাদের মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস আসবে, Kind of like, hopefully inshallah. তো আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের নেগেটিভ থটটাকে কিভাবে আমরা পজিটিভ থটে রূপান্তর করতে পারি, এবং আমরা একটা জার্নাল মেনটেন করতে পারি, যেটাতে আমরা আমাদের পজিটিভ এক্সপিরিয়েন্সগুলো লিখে রাখলে আমাদের মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস আসবে, যে আমাদের লাইফে প্রতিদিন কি হচ্ছে, ডেইলি কি হচ্ছে, ইতিবাচক কি হচ্ছে। যদি আমরা ইতিবাচক অভিজ্ঞতার দিকে ফোকাস করি, তো আস্তে আস্তে আমাদের নেগেটিভ যে থটসগুলো আসবে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। এবং আর যেটা বলছিলেন যে থ্যাঙ্কফুল হওয়া, আমরা যে ব্রিথ করছি, আমাদের ব্রিদিংটা হচ্ছে, এটাতেও আমরা থ্যাঙ্কফুল হতে পারি, ছোট থেকে শুরু করা, ছোট থেকে শুরু করা, আস্তে আস্তে নিজের কাজের জায়গাগুলোতে যখন আমরা যাব, যদি মনে হয় যে না আমি খুব ভয় পাচ্ছি, ফিয়ার কাজ করছে, অ্যাংশাস হয়ে যাচ্ছি, কনফিডেন্স একেবারেই পাচ্ছি না ভিতর থেকে, তখন একটু যদি প্ল্যান ওয়াইজ আগানো যায়, একটু স্ট্র্যাটেজিক্যাল সামটাইমস, যে আমি কি করছি, কাদের সাথে করছি, কখন করছি,
কিভাবে করব একটু যদি লিস্ট আউট করে নেওয়া যায়, ছোট ছোট গোলে ভাগ করে নেওয়া যায় এবং আস্তে আস্তে করে ওগুলাকে যদি আমি পার করে দিলে আস্তে আস্তে বিগার জিনিসটার দিকে আগানো, সো দ্যাট ক্যান অলসো হেল্প আউট আ লিটল বিট। এবং যখন ছোট ছোট বাউন্ডারিজগুলো আমরা পার করছি নিজেকে একটু পজিটিভ বুস্টিং দাও যে ইয়েস ইউ হ্যাভ ডান ইট, ওয়েল ডান, নিজের প্রশংসা করা। এক্স্যাক্টলি ইউ হ্যাভ ডান ইট। অনেক সময় আপু আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আমরা কিভাবে আমাদের আত্মবিশ্বাসটা বাড়াতে পারি, যে টিপসগুলো দিচ্ছিলেন আমার মনে হয় যারা আমাদের সাথে আছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে আপু, আমার কিছু প্রশ্ন নেই। আচ্ছা, গোলাম রহমান বলেছেন কি করলে আত্মবিশ্বাস বাড়ে, তো আমরা অলরেডি বলে দিয়েছি কি কি এক্সারসাইজগুলো আমরা করতে পারি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। একজন আচ্ছা লাইলা আফরিন প্রশ্ন করেছে, হাই, হোয়াট ক্যান আই ডু টু রিডিউস সোশ্যাল এনজাইটি? ওকে, সোশ্যাল এংজাইটির জায়গাটা যদি আমি বলি যে হয়তো বা গ্যাদারিংয়ে একটু প্রবলেম হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছি, when I see too many people, আমার কমফোর্ট জোনের বাইরে অনেক বেশি লোকজন আমার চারপাশে, একটু নার্ভাস হয়ে যাচ্ছি। ওই তো যেটা আমি বললাম যে একটা জায়গায় যে হোয়াট অ্যাকচুয়ালি কজ দ্য ট্রাবল, এটা জানা খুব ইম্পর্টেন্ট। এরপর যদি আমি ইন জেনারেলি কোনো সলিউশনের জায়গাটা বা কোনো একটা ওয়ে আউটের জায়গা যদি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে যে ফেস করা, ঠিক আছে, ভয়ের জায়গাগুলো একটু একটু করে স্টেপ ইন করে করে, একদিনেই হয়ে যাবে না, এটা বিলিভ রাখতে হবে। ইট মাইট টেক এ লিটল টাইম, ইট মাইট টেক সাম স্ট্র্যাটেজিস টু ওভারকাম দিস ফিয়ার, কিন্তু আস্তে আস্তে কিছু সোশ্যাল গ্যাদারিংয়ের জায়গাগুলোতে নিজেকে একটু এক্সপোজ করা, একবারই অনেক লোকের কাছে না, হতে পারে যে প্রথমে আমাকে জানতে হবে যে কতটুকু পর্যন্ত আমার কমফোর্ট জোন, কতগুলো মানুষের সামনে আমি কমফোর্টেবল থাকি, আই কমফোর্টেবল অ্যান্ড আই এম বিং মাই সেলফ। ওইটা জানার পরে একটু যদি নাম্বারিংটা বাড়িয়ে, সেটা আমি নিজে ফিক্স করতে পারবো আমার কমফোর্ট জোনের কথা চিন্তা করে, একটু নাম্বারটা বাড়িয়ে মেবি আমি এমন কোথাও গেলাম যেখানে আমার এক্সপেকটেশনের জায়গা থেকে বা কমফোর্ট জোনের জায়গাটা থেকে একটু বেশি লোক থাকবে, let's go there and sit there in front of them and let's see what happens. একটু কনসিয়াস হওয়া, জায়গাটাতে অ্যাওয়্যার হওয়া যে হাউ ডু আই ফিল, কোথায় খারাপ লাগছে, বা এমনও হতে পারে যে আমি এই কাজটা করলাম, করতে পেরেছি, এটা কারণে ভিতর থেকে একটু ভালোও লাগছে, ওটার ব্যাপারে একটু অ্যাওয়্যার হওয়া। তো আস্তে আস্তে এরকম করে যে কিছুদিন ওটা প্র্যাকটিস করে, আবার যদি আমি এমন একটা জায়গায় হয়তো বা আমি গেলাম যে যেখানে কম্পারেটিভলি আরেকটু লোকজন, ক্রাউড আরেকটু বেশি, সো লেটস গো দেয়ার, লেটস ফেস ইট, আগেটা তো পেরেছি, এটা পারলাম কিনা একটু দেখি, একটু যদি ফর ইনস্ট্যান্ট আই থিঙ্ক সলিউশন or যদি আমি বলি, ইন দ্যাট কেস দ্যাট ক্যান হেল্প আউট আ লিটল বিট। আচ্ছা, হ্যাঁ, তো আপু যেটা বলছিল যে আমরা যদি ছোট ছোট স্টেপে আগাই, প্রথমে হয়তো একজনের সাথে বা এরকম আমার কমফোর্টের মধ্যে যদি আমরা কথা বলার চেষ্টা করি, দেন আস্তে আস্তে যদি একটু বড় স্টেপে যাই, সেভাবে আমরা আগাতে পারি এবং দেখতে পারি যে আমাদের মধ্যে কি পরিবর্তনটা আসছে। যেমন আমি একটা এক্সাম্পল যদি এখানে শেয়ার করি, এরকম একজন ছিলেন যে কিনা এই যে এরকমই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে একটু কমিউনিকেট করতে বা সোশ্যাল গ্যাদারিংয়ে ভয় পান। তো ওর ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে মানুষ যখন আসতো ওনাদের বাসায়, গেস্ট আসতেন অ্যান্ড এভরিথিং, সবাই মিলে বসে গল্প করছে, বাট শি ওয়াজ দ্য অনলি ওয়ান who used to lock herself inside the room because she was not comfortable in coming in front of people. ক্রাউডটা একটু ভয় পায়, ঠিক আছে। তো এই কারণে যেটা হয়েছে যে মানে কোনো একটা সময় গিয়ে ওই জায়গাটা রিয়েলাইজ করে যে আই ওয়ান্ট টু চেঞ্জ দিস, গেস্ট আসছে, সবাই মজা করে বসে বসে গল্প করছে, আমি করতে পারছি না, আই ওয়ান্ট টু ডু দ্যাট অ্যাজ ওয়েল, বাট আমি তো ভয় পাই। সো ডিটেল বলেছে তো অনেক সময় লাগবে, মানে একটা চাইল্ড এক্সপিরিয়েন্স থেকে ওর এই জায়গাটাতেও আসে। তো আমি যেহেতু সিচুয়েশনটা এরকম, এখান থেকেও ডিসাইড করে যে বিহেভিয়ার মডিফিকেশনের জায়গাটাতে একটু কাজ করবে, তো ডিসিশন নিলেও ছোটো ছোটো স্টেপ এসে যাবে। তো ওখান থেকে সে দেখা গেল একদিন যখন গেস্ট আসলো, ঠিক আছে, ও গেল, দরজাটা খুলে সুন্দর করে গ্রিট করে হ্যালো বলে তাকে রুমে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে বসানোর পরে জাস্ট শি ওয়েন্ট ব্যাক, বিকজ ওইটাই তার জন্য সেই মোমেন্টে অনেক বেশি প্রেশার ক্রিয়েটিং ছিল।
তো কিছুদিন সে টানা এই যে গ্রিট করে নিয়ে রুমে নিয়ে এনে বসানো ওটা সে মেনটেন করলো। আফটার দ্যাট যখন দেখলো যে জায়গাটাতে সে খুব কমফোর্টেবল হয়ে গেছে, তো তখন সে আরেকটা স্টেপ এগিয়ে গেল। তখন দেখা গেল যে কোনো গেস্ট আসলে সে দরজাটা খুলে এনে সুন্দর করে রুমে বসাচ্ছে এবং হয়তো বা ছোটোখাটো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে হাউ আর ইউ, কেমন আছেন, অনেকদিন পর আসলেন, বাসায় সবাই কেমন আছে, দ্যাটস ইট। ওইটা কিছুদিন চললো। তারপরে যখন ওই জায়গাটাও সে দেখলো যে আমি কমফোর্টেবল হয়ে যাচ্ছে, আই ক্যান ডু ইট উইদাউট এনি কাইন্ড অফ ট্রাবল, তখন সে আরেকটা স্টেপ এগিয়ে গেল। এরপরের থেকে যখন গেস্ট আসতো তখন সে দরজাটা খুলে নিয়ে বসাতো, বসানোর পরে যে ছোটোখাটো কোয়েশ্চেন, কেমন আছেন, অনেকদিন পর আসলেন, বাসায় সবাই কেমন আছে, এরপর হয়তো বা কোনো লেটেস্ট কোনো বা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো বা কোনো রিসেন্ট কোনো ঘটনা, কোনো টপিক, ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট টপিক নিয়ে হয়তো বা সে ছোট করে কনভারসেশন স্টার্ট করলো। দ্যাটস ইট, এক্স্যাক্টলি। তারপর নো টার্নিং ব্যাক। তো আই থিঙ্ক এই এক্সাম্পল তোমার জন্য খুব হেল্পফুল হতে পারে। সো লায়লা আপু, আমার মনে হয় আপনার ক্ষেত্রে এই এক্সাম্পলটা খুবই হেল্পফুল হবে। আপু খুব সুন্দর করে বলছিল যে 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 পার্সনটা গেস্ট আসলে নিজেকে বন্ধ করে রাখতো ঘরের মধ্যে, সে কিভাবে তার এই কমফোর্ট জোনটা থেকে বের হয়ে আসলো এবং পরবর্তীতে সে এটা এনজয় করা শুরু করলো। আচ্ছা, আচ্ছা, গুলাম রহমান আর প্রশ্ন করেছেন যে কি করে সব পরিবেশে নিজেকে কুল রাখা যায়। তো আমার মনে হয় যে এটা আমাদের আজকের টপিকের না। তো ভাইয়া, আপনার প্রশ্নের উত্তরটা হয়েছে। আপনার যদি আরো কোনো আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন থাকে, সেলফ কনফিডেন্স বিল্ডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি করতে পারেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিল যে আই হ্যাভ অলসো দোজ প্রবলেম। তো আপনি হয়তো আমাদের এই টিপসগুলো শুনেছেন ভাইয়া, আপনার ক্ষেত্রে কোনটা হেল্পফুল হয় এবং আপনি কোনটা ইউজ করছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, তো আজকে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা আপু, আপনি যদি একটু ছোট করে বলতেন যে আজকে আমরা যে যে বিষয় নিয়ে কথা বললাম এবং সবগুলো নিয়ে একটু ছোট করে বিষয়টা যেহেতু ছিল আত্মবিশ্বাসের উপর, সেলফ কনফিডেন্সের জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হয়তো আমরা অনেক সময় কনসিয়াসলি জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়ার থাকি না, কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অনেক সিচুয়েশন হ্যান্ডলিংয়ের জায়গাটা, অনেক সিচুয়েশন ফেস করার জায়গাটা অনেক ইজিয়ার হয়ে যায় যখন আমরা সেলফ কনফিডেন্সের সাথে ওই জায়গাগুলোকে ফেস করি। সামটাইমস দেখা যায় যে সেলফ কনফিডেন্সের জায়গাটা যদি একটু লো থাকে, অ্যাওয়ারনেস ওটার ব্যাপারে যে লো বা কেন লো, হোয়াটস গোয়িং অন, হোয়ার ডিড ইট কাম ফ্রম, একটু জানা খুব দরকার। না হলে দেখা যায় যে এমন কিছু সিচুয়েশন আমাদের সামনে মাঝে মাঝে লাইফে এসে দাঁড়ায়, সেই সময়টাতে সাফারিংটাকে আমরা অনেক কমিয়ে ফেলতে পারি ইফ উই ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইট। আমার কাছে সেটাই মনে হয়। এই কারণে এই টিপসগুলো দেওয়া এবং সেলফ কনফিডেন্স সম্পর্কে আমরা জানলাম, ইম্পর্টেন্স সম্পর্কে জানলাম, কীভাবে ইনক্রিজ করা যেতে পারে, হাউ ক্যান উই ওয়ার্ক অন এ ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। তো আই গেস ইটস gonna be great if people can actually follow and get some help out of it. ওকে, সো আপু আজকে খুব সুন্দর করে বলছিল যে আত্মবিশ্বাসটা কি, আত্মবিশ্বাসটা আমরা কিভাবে বাড়াতে পারি। আমাদের যে টিপসগুলো দিয়েছে এগুলো খুবই হেল্পফুল। আমার কাছে মনে হয় যে আমার কাছেও কিছু বিষয় নতুন ছিল, আপুর কাছ থেকে শিখতে পারলাম। যে যারা আমাদের এই ইউটিউব লাইভটা দেখছে তাদের ক্ষেত্রেও হেল্পফুল হতে পারে। তো আমি আজকে শেষ করব। আজকে আমাদের সময় প্রায় শেষের দিকে। তো যাওয়ার আগে আমি একটা ছোট্ট একটা উক্তি বলবো যে মার্টিন লুথার কিং বলেছিল, ইফ ইউ ক্যান ফ্লাই দেন রান, ইফ ইউ ক্যান্ট রান দেন ওয়াক, ইফ ইউ ক্যান্ট ওয়াক দেন ক্রল, বাট হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড। আমাদের যা আছে, আমরা যা আছি, আমরা যেভাবে আছি সেভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের সেটাই আমাদেরকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আজকে এখানেই আমরা শেষ করছি।